আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো ষষ্ঠ অধ্যায়। তো এই অধ্যায়ের একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন। তো চলো আমরা আগে উদ্দীপকটা পড়ে ফেলি এবং উদ্দীপকের আলোকে ক, খ, গ এবং ঘতে যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো আমাদের বইয়ের যে কনসেপ্ট সেই কনসেপ্টের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো শুরুতেই বলছে যে আশা ও দিশা স্কুলে যাওয়ার পথে রাস্তার দুধারে পাট গাছ দেখে মুগ্ধ হয়। আশা এমন একটি জামা পরেছিল যার তন্তু অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে অনেকটা নলের মতো দেখায় এবং দিশার জামার তন্তু পশম থেকে তৈরি হয়। তো ব্যাপারটা এরকম যে এখানে আসলে 3 রকমের তন্তু নিয়ে কথা বলতেছে। পাট গাছ তারা দেখেছে, আশার জামাটা ছিল যেগুলোর তন্তু নলের মতো দেখা যায়, আর দিশার জামার তন্তু পশম থেকে তৈরি হয়। তো আমাদেরকে এখন এই ষষ্ঠ অধ্যায়ের মূল যে টাইটেল সেটা কিন্তু পলিমার। তো আমরা এখন এখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার প্রশ্ন পড়বো এবং তার অ্যান্সারগুলো দেখার চেষ্টা করব। তো আমি শুরুতেই যে প্রথম যে প্রশ্নটা আছে, পলিমারকরণ প্রক্রিয়া কাকে বলে। তো দেখো, পলিমারকরণ প্রক্রিয়াটা খুব সহজ, যে প্রসেসের মাধ্যমে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা যাদেরকে আমরা মনোমার নামে চিনি, এটা যুক্ত হয়ে একটা বৃহৎ কাঠামো তৈরি করে, তাকে বলা হয় পলিমার। বা যেই প্রক্রিয়ার মাধ্যমে কাজটা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ প্রক্রিয়া। সো আমাদের কয়ের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, খ নাম্বার কোশ্চেন দেখো, যে পলিথিন, তারপরে বলতেছে কি পিভিসি পাইপ, এগুলোকে থার্মোপ্লাস্টিক্স বলা হয় কেন। আমি কোশ্চেনটা একটু সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি যে পলিথিন এবং পিভিসি পাইপ এগুলোকে থার্মোপ্লাস্টিক্স বলা হয় কেন। আচ্ছা, তো আসো এবার এটার অ্যান্সার প্রসেস, যে পলিথিন, পিভিসি পাইপ এগুলোকে থার্মোপ্লাস্টিক বলা হয় কারণ এদেরকে যদি আমরা তাপ দেই তাহলে এরা ফার্স্টে কি হয়, নরম হয়, এবং গলিত প্লাস্টিক ঠান্ডা করলে কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এভাবে যতবারই তাপ দেওয়া হয় এরা ফার্স্টে নরম হয় এবং ঠান্ডা করলে শক্ত হয়ে যায়। তো আমাদেরকে একটু ফার্স্টে বুঝতে হবে যে থার্মোপ্লাস্টিক্সের আসলে কোয়ালিটিটা কি। এখানে আমরা এদের ব্যাপারে যে কথাগুলো বললাম, যে তুমি এদেরকে তাপ দিলে ফার্স্টে তারা নরম হবে, এরপরে যখন তুমি সেই তাপটা সরাই ফেলবা তখন আস্তে আস্তে সেগুলো শক্ত হয়ে যাবে এবং একটা কাঠামো যে আসবে ওই কাঠামোটা কিন্তু শক্ত অবস্থায় থাকবে। এরপরে তুমি যতই তাপ ব্যতীত অন্য কোনো বল প্রয়োগ করো না কেন, তুমি কিন্তু সেটাকে ওই কাঠামোটা চেঞ্জ করতে পারবে না। তো এই থার্মোপ্লাস্টিক্সের এটা হচ্ছে বৈশিষ্ট্য। তো থার্মোপ্লাস্টিক্স বারবার ব্যবহার করা যায় এবং তুমি এগুলোকে ভিন্ন ভিন্ন আকৃতি দিতে পারবা। তো তুমি যখন আকৃতি দিবা তখন তোমাকে অবশ্যই তাপের সাহায্যে এটাকে ফার্স্টে নরম করে দিতে হবে, দেন তুমি যেই শেপটা চাচ্ছ ওই শেপ দিবা, এরপরে তাপটা সরিয়ে নিলে ওটাকে পুনরায় আবার তোমার আগের অবস্থায় ফিরে যাবে, দ্যাট মিনস সেটা কঠিন অবস্থায় ফিরে যাবে। তো প্লাস্টিক এবং পিভিসি পাইপের কথা বলা হয়েছে। সো এরাও এই শর্ত মানে, যেই শর্তগুলোর কথা এতক্ষণ বলা হয়েছে, যে তাপ দিলে ফার্স্টে নরম হবে, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে শক্ত হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট আকৃতি তারা বজায় রাখবে আবার যতক্ষণ তাপ না দেয় তার আগ পর্যন্ত। তো প্লাস্টিক্স, পলিথিন এবং পিভিসি পাইপ এগুলো ফলো করে বিধায় এদেরকে আমরা থার্মোপ্লাস্টিক বলতে পারবো। আচ্ছা, গেল আমাদের সেকেন্ড প্রশ্ন বা খ নাম্বার প্রশ্ন। এবার গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের উদ্ভিদ থেকে কীভাবে আঁশ আলাদা করা যায় বর্ণনা করো। তো দেখো, আমরা এখন গ এর প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তো আমরা এই উদ্দীপকে কি দেখেছিলাম, যে তারা কোনো একটা জায়গায় যাওয়ার পথে পাট গাছ দেখেছিল। তো উদ্ভিদ বলতে এখানে কি, পাটের থেকে পাটের আঁশটাকে কীভাবে ছাড়ানো হয়, এই যে প্রসেস রয়েছে এই প্রসেসগুলোকে আমরা এখন এই গ নাম্বার প্রশ্নের অ্যান্সার হিসেবে আমরা সেগুলো ব্যাখ্যা করব। আচ্ছা, তো দেখো আমরা এখন অ্যান্সারটা একটু দেখি, যে পাটের আঁশ সংগ্রহ করা হয় সরাসরি গাছের বাকল থেকে। বাকল বলতে পাট, আমরা যেটাকে যে গাছ সেখানের থেকে সেই আঁশটা সংরক্ষণ করা হয়। এই জন্য প্রথম কি করতে হয় দেখো, যে পাট কেটে পাতা ঝরানোর জন্য প্রথম কয়েকদিন মাঠেই একসাথে জড়ো করে রাখা হয়। আমাদের পাট গাছের সাথে পাতা থাকে, সেই পাতাটাকে আমরা ফার্স্টে গাছ থেকে আলাদা করতে চাই। তো এই জন্য আসলে এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হয় না, তুমি পাট কেটে ফেললেই ওই গাছটা, যেহেতু পানি সরবরাহ সহ অন্যান্য খাদ্যদ্রব্য সরবরাহটা বন্ধ হয়ে যায়, তো এটা পাট কেটে মাঠে রেখে দিলে সেই পাতাটা আস্তে আস্তে ঝরে পড়ে যায়। কেননা এখানের সাথে তো কোনো সংযোগ নাই, উদ্ভিদের সাথে যে শিকড় সেই শিকড়ের সাথে কোনো সংযোগ নাই। তো এই কাজটা সম্পন্ন হতে, অর্থাৎ পাতা ঝরিয়ে পাতা যখন পড়ে যাবে, এই জন্য তোমার প্রায় 7 থেকে 8 দিন সময় লাগবে। আচ্ছা, তো এরপরে আমরা আস্তে আস্তে উদ্ভিদের পাতায় পচন ধরে এবং তা একটু ঝাঁকুনি দিলে সেগুলো গাছ থেকে আস্তে আস্তে ঝরে পড়ে যায়। পচন ধরার কারণে যেহেতু এই উদ্ভিদের এখন প্রাণ নাই, তুমি এটাকে কেটে ফেলছো, তো এটা কোনো খাদ্যদ্রব্য কোনো কিছু সরবরাহ হচ্ছে না, গাছের সাথে এটা কোনো কানেকশন নাই। তো দ্যাটস ওয়াই এটা 7 থেকে 8 দিন পর এটা আস্তে আস্তে ঝরে পড়ে যায়। তো এরপরে আমাদের যেটা করতে হবে, তবে এখানে একটা বিষয় খুব সতর্কতার সাথে কাজটা করতে হবে, যে পাতা পচে গিয়ে সেটা যেন সেই পাট গাছের সাথে যেন লেগে না যায়, কারণ এটাকে পরবর্তীতে আবার ছাড়াতে অনেক সময় লেগে যাবে। অতএব আমাদের যে নির্দিষ্ট সময় 5 থেকে 8 দিন, তো এলাকা বেঁধে এটা বেশি কম হতে পারে, যার যেই জায়গার মাটির কন্ডিশন যেরকম এবং গাছের যে অবস্থা বুঝে আমরা সেই অঞ্চলটাতে সেইভাবে ব্যবস্থা নিতে হবে।
এরপরে আমরা যে কাজগুলো করব, যে এরপর যেই পাট পাট যে গাছগুলো আছে সেগুলোকে আমরা আটি বাঁধবো। আটি বেঁধে আমরা কি করব, 10 থেকে 15 দিন পানিতে ডুবিয়ে রাখতে হবে, যাতে করে ওই যে উপরের যে অংশটা আছে সেই মানে পাটের যে তন্তু সেটা যেন মানে হয়ে যায়, নরম হয়ে যায়, এবং তুমি যেন সহজেই সেটাকে পাট গাছ থেকে আঁশ হিসাবে আলাদা করতে পারো। তো এই যে কাজটা, এই কাজটাতে আমাদের প্রায় 10 থেকে 15 দিন, আর কোনো কোনো অঞ্চলে সেটা 1 মাসের মতো সময় লেগে যেতে পারে। এটা আসলে এক একটা অঞ্চলের মাটির কন্ডিশন, তার পারিপার্শ্বিক যে অবস্থা, তার উপর ভিত্তি করে আসলে সময়টা নির্ধারণ করা হয়। কৃষকরা এটা বুঝে যায় যে হ্যাঁ, এটা এখন পরিপক্ক হয়েছে কিনা, বা এটাকে এখন পাট গাছ থেকে আলাদা করা যাবে কিনা। তো এরপরে এই কথাগুলো বলছে যে 10 থেকে 15 দিন পানিতে ডুবিয়ে রাখা হয়, পচে গেলে খুব সহজেই গাছ থেকে সেই আঁশ বা তন্তু আলাদা করা যায়। গাছ থেকে আঁশ আলাদা করে পানিতে ধুয়ে সেগুলোকে রোদে শুকানো হয়, এবং শুকনো আঁশ একত্রিত করে গাঁট বেঁধে বাজারে বিক্রি করা হয়। তো পুরো প্রসেসটাই আমরা মোটামুটিভাবে এইটুকু অংশের মধ্যে আমরা ক্লিয়ার করেছি। দেখো, তো ফার্স্টে আমি ফাইনাল অ্যান্সারটাকে আরেকবার রিভিউ করতেছি কয়েকটা স্টেপসের মাধ্যমে। প্রথমে পাট গাছ কেটে সেটাকে 7 থেকে 8 দিন মাঠে রেখে দিতে হবে, যাতে করে পাতাগুলো যেন ঝরে পড়ে যায়। এটা খুব সহজেই, দেখুন কোনো অসুবিধা ছাড়াই আমরা পাতাগুলোকে সেখান থেকে ঝরিয়ে ফেলতে পারবো। দেন পাট গাছগুলোকে কী করতে হবে, আটি বেঁধে পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় 8 থেকে 15 দিনের মতো, অঞ্চল ভেদে সেটা বেশি কম হতে পারে। তাহলে কি হবে, পানিতে ভিজে পাট গাছ থেকে যে পাটের আঁশটা সেটা নরম হয়ে যাবে। আমরা এরপর ওই যে ভেজানো পাটের আঁশকে সেখান থেকে তুলে দেন হাত থেকে সেই আঁশগুলোকে সেখান থেকে ছাড়াতে হবে। দেন সেগুলোকে খুব সুন্দর মতো ধৌত করে গ্রাম অঞ্চলে সেটাকে কী করবো, আমরা বাঁশ টানিয়ে সেই বাঁশের উপরে সেটাকে যদি রোদে শুকাতে দেই, তাহলে ওই ভিতরকার পাটের আঁশ থেকে পানিটা আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। তো একটা সময় দেখা যাবে সেখানে আর কোনো পানি থাকবে না, একদম পিওর আঁশ আমরা দেখতে পাবো। এরপরে সেটাকে গাঁট বেঁধে তখন সেটাকে বাজারে বিক্রি করা হয়, বা অন্য কোনো ফার্দার প্রসেসের জন্য রাখা হয়। তো গয়ের প্রশ্ন ছিল এইটাই, যে গাছ থেকে কীভাবে আসলে এই আঁশগুলোকে ছাড়ানো যায়। ঘ নাম্বার প্রশ্নে যাচ্ছি আমরা। দেখো, ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে, ঘ নাম্বার প্রশ্নে বলতেছে আশা ও দিশার জামায় তন্তুর বৈশিষ্ট্য উল্লেখ করে কোনটি অধিক টেকসই। তো প্রশ্ন এখানে দুইটা, নাম্বার 1 এদের বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করতে হবে, আর নাম্বার 2 এদের মধ্যে টেকসই কোনটা, দ্যাট মিনস এটা অনেকদিন পড়তে পারবো বা অনেকদিন ব্যবহার করা যাবে, এরকম কোনটা, এইটা এখন ঘ নাম্বার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তো চলো, ওকে। তো ফার্স্টে আসা আমরা আমাদের উদ্দীপক থেকে আগে এদের বৈশিষ্ট্য যে আমাদেরকে বলা হয়েছে সেখান থেকে আগে আসলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন তন্তু থেকে বা কোন সুতা থেকে আসলে এসেছে। সো আমাদের এই প্রশ্নে আষাঢ় জামার তন্তু অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে অনেকটা নলের মতো দেখা গিয়েছে, আর আষাঢ় জামা হচ্ছে সুতা, সুতরাং আষাঢ় জামার তন্তু হচ্ছে সুতা। অর্থাৎ আমরা সুতি কাপড়গুলোকে যখন কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি তখন সেগুলোকে কিসের মতো দেখা যায়, নলের মতো দেখা যায়। তো তাহলে আমরা বলতে পারি যে আষাঢ় যে ড্রেসটি, সেই ড্রেসটি ছিল সুতার তৈরি। আর দিশার জামার তন্তু হচ্ছে পশম তন্তু, এটা প্রশ্নের মধ্যে বলা ছিল যে শীতের কাপড়টা কিছু একটা এরকম একটা বলা ছিল। তো দেখো, এরপরে আমরা এখন কোশ্চেন হচ্ছে যে এই দুইটার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব, এবং কোনটা লং লাস্টিং, কোনটা অনেক দিন আসলে টেকসই হবে, এটা নিয়ে এখন কথা বলতে হবে। তো আসো এখন এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, সুতির যে জামা কাপড়, ফার্স্টে এসে সুতির জামা কাপড় নিয়ে আমরা একটা কথা বলি যে সুতি এরকম উজ্জ্বল নয়, তবে উজ্জ্বল এবং চকচকে করে তোলা যায়। সুতিকে আমরা চাইলে ময়েশ্চারাইজেশনের মাধ্যমে এটাকে উজ্জ্বল করে তুলতে পারি, এবং সুতি তন্তুকে যখন রং করা হয় তখন সেটা পাকা রং, এবং তাপ ও ধোয়ার ফলে রঙের তেমন কোনো ক্ষতি হয় না। অর্থাৎ সুতির উপরে এই রংটা অনেক দিন লাস্টিং করে, অনেক দিন থাকে আর কি। তবে তীব্র রোদে শুকালে অনেক সময় যেগুলোর রঙের প্রসেসটা যেগুলোর হয়তো অতটা ভালোভাবে হয় না, সেগুলো অনেক ক্ষেত্রে রং চলে যেতে পারে আর কি। আচ্ছা, তো গেল এটা ফার্স্ট অফ অল রং, এবং এটা অনেক টেকসই হয়। সুতি তন্তুকে রং করা হলে সেটি পাকা রং, এবং তাপ ও ধোয়ার ফলে রঙের তেমন কোনো ক্ষতি হয় না। অজৈব অ্যাসিডের সংস্পর্শে সুতি তন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু অন্যান্য অ্যাসিডের সংস্পর্শে তেমন কোনো ক্ষতি হয় না। অজৈব অ্যাসিড বলতে কোন অ্যাসিডকে বুঝে? সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, যে সকল অ্যাসিডকে আমরা শক্তিশালী অ্যাসিড হিসেবে চিনি, এদের সংস্পর্শে আসলে এটা নষ্ট হয়ে যেতে পারে। বাট এমনি নর্মাল যে অ্যাসিড, যাদেরকে আমরা জৈব অ্যাসিড হিসেবে চিনি, সেই ক্ষেত্রে সুতিতন্ত্র তেমন কোনো ক্ষতি হয় না। সুতি বস্ত্র ব্যবহারের তেমন বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় না বলে এর অনেক ধরনের ব্যবহার রয়েছে। আমরা সুতি বস্ত্র অনেকভাবেই ব্যবহার করতে পারি। সুতি বস্ত্রের একটি প্রধান সীমাবদ্ধতা হচ্ছে এটি সংকুচিত হয়ে যায়। দ্যাট মিনস এটা কি হয়, আমরা জামা কাপড় ওয়াশ করার পরে এটা ওরকম থাকে না, তো তখন আমরা আবার এটাকে কি করি,
এটা সংকুচিত হয়ে যায়। তো এটাকে আমরা আবার আমাদের প্রয়োজনীয় তাপের মাধ্যমে সেটাকে আমরা পুরোপুরি ক্লিন করে দেন এটাকে আমরা পরিধান করতে পারি। ওকে, তো এছাড়াও বস্ত্র বা কাপড় তৈরির সময় সুতিতন্তুর মসৃণা অংশ একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় বলে সুতি বস্ত্র টেকসই হয়। তাহলে সুতি বস্ত্রটা কিন্তু অনেক বেশি টেকসই হয়। আর আরেকটা সুতি বস্ত্রের খুব ভালো একটা বৈশিষ্ট্য, সেটা হলো যে সুতি বস্ত্রের মধ্যে থেকে মানে বাতাস বা টেম্পারেচার আদান প্রদান হতে পারে। এই জন্য আমরা সাধারণত গ্রীষ্মকালে এটা বেশি পরিধান করি, কেননা বাইরের বাতাস ভিতরে চলে যেতে পারে শরীরের মধ্যে, আবার শরীরের ভিতরে গরমটা বাইরে পাস হয়ে যেতে পারে। সো এটা শীতকালের কথা চিন্তা করলে এটা অনেক বেশি আমাদের দেশের কথা বলো বা অন্যান্য জায়গায় এটা অনেক বেশি প্রচলিত সুতি কাপড়। আচ্ছা, সো আমি আশা করি এইটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আসো আমাদের আরেকটা ড্রেসের কথা ছিল, যেটা ছিল আসলে মূলত পশম দ্বারা তৈরি। তো আমরা এখন এর বৈশিষ্ট্যগুলো জানবো, যে নমনীয়তা, স্থিতিস্থাপকতা এবং কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা, রং ধারণ ক্ষমতা, এগুলো হচ্ছে উল বা পশমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সো এই যে পয়েন্টগুলোর কথা বললাম, এগুলো হচ্ছে উলের যে কাপড় বা পশমের যে কাপড় আছে সেগুলোর বৈশিষ্ট্য। লৌহ, অ্যাসিড এবং ক্ষার পশমের তেমন কোনো ক্ষতি করে না। লঘুর কথা বলছে, মানে হালকা দ্রবণ, যে দ্রবণের মধ্যে অ্যাসিডের থেকে পানির পরিমাণটা বেশি, আমরা সেটাকে লঘু অ্যাসিড বলি। তো সেই লঘু অ্যাসিডের দ্রবণ উলের কাপড়ের কোনো ক্ষতি করে না। তবে মথ পোকা খুব সহজেই পশমকে নষ্ট করে দিতে পারে। এটা হচ্ছে জাস্ট একটা সবথেকে বাজে দিক, যে আমাদেরকে এই পোকার হাত থেকে যদি আমরা এটাকে রক্ষা করতে পারি তাহলে এর তেমন কোনো ক্ষতি হতে পারবে না। এছাড়াও কিছু ছত্রাক পশমতন্ত্রকে খুব সহজে আক্রান্ত করে নষ্ট করে দিতে পারে। তার মানে দুইটা বিশেষ জিনিস যেটা এই উলের কাপড়কে নষ্ট করে দিতে পারে, একটা হচ্ছে মথ পোকা আর একটা হচ্ছে কিছু বিশেষ ছত্রাক। ওকে, তো তাই এখন আর শুধু একটা সামারি আমরা করে ফেলি। তাই বলা যায় যে সুতি এবং পশমতন্ত্রের মধ্যে সুতিতন্ত্র অধিক টেকসই, যেহেতু এইখানে লিমিটেশনটা দুইটা বস্তুর উপর নির্ভর করতেছে। অন্যান্য ক্ষেত্রে দেখো আমরা কিন্তু যেই সুতির কাপড় সেখানে কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র অজৈব অ্যাসিড ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রেই কিন্তু সুতির পোশাক টেকসই এবং সেটা অনেক দিন যাবৎ পরিধান করা যেতে পারে। সেই ক্ষেত্রে কোনো ছত্রাক বা কোনো বিশেষ পোকার যে সংক্রমণ হতে পারে সেই কথা এখানে বলা হয় নাই। বাট এখানে আমরা যেই উলের যে কাপড় সেখানে কিন্তু আমরা দুইটা বিশেষ মানে বস্তু থেকে এদেরকে সতর্ক করা হয়েছে। একটা হচ্ছে মথ পোকা আর একটা হচ্ছে কিছু বিশেষ ছত্রাক, যেটা কিনা এই কাপড়গুলোকে নষ্ট করে দিতে পারে। আচ্ছা, তো তাইলে আমরা এই সৃজনশীলের ক, খ, গ, ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই একদম ভালোভাবে কমপ্লিট করলাম। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আমাদের আজকের এই সৃজনশীল পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।